রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রাসমণির ছেলে। আজকে গল্পে 10ম পর্ব বা শেষ পর্ব। এখনো বিকেলে একটু অল্প জ্বর আসিয়া কালীপদর মাথা ধরিত, কিন্তু সেটাকে সে রোগ বলিয়া গণ্যই করিত না। পড়ার জন্য তাহার মন উদ্বিগ্ন হইয়া উঠিল। একবার তাহার কলার শিব ফসকাইয়া গিয়াছে, আর তো সেরূপ হইলে চলিবে না। শৈলেনকে লুকাইয়া আবার সে পড়িতে আরম্ভ করিল। এই সম্বন্ধে ডাক্তারের কঠোর নিষেধ আছে জানিয়াও সে তাহা অগ্রাহ্য করিল। ভবানীচরণকে কালীপদ কহিল, বাবা, তুমি ফিরিয়া যাও, সেখানে মা একলা আছেন, আমি তো বেশ সারিয়া উঠিয়াছি। শৈলেনও বলিল, এখন আপনি গেলে কোনো ক্ষতি নাই, আর তো ভাবনার কারণ কিছু দেখি না। এখন যেটুকু আছে সে দুদিনেই সারিয়া যাইবে, আর আমরা তো আছি। ভবানীচরণ কহিলেন, সে আমি বেশ জানি, কালীপদর জন্য ভাবনা করিবার কিছুই নাই। আমার কলিকাতায় আসিবার কোনো প্রয়োজন ছিল না। মন মানে কই ভাই, বিশেষত তোমার ঠাকুরন দিদি যখন যেটি ধরেন সে তো আর ছাড়াইবার জো নেই। শৈলেন হাসিয়া কহিল, ঠাকুরদা, তুমি তো আদর দিয়া ঠাকুর দিদিকে একেবারে মাটি করিয়াছ। ভবানীচরণ হাসিয়া কহিলেন, আচ্ছা ভাই, আচ্ছা, ঘরে যখন নাত বউ আসিবে তখন তোমার শাসন প্রণালীটা কিরকম কঠোর আকার ধারণ করে দেখা যাইবে। ভবানীচরণ একান্তভাবে রাসমণির সেবায় পালিত জীব। কলিকাতার নানা প্রকার আরাম আয়োজন ও রাসমণির আদর যত্নের অভাব কিছুতেই পূরণ করিতে পারিতেছিল না। এই কারণে ঘরে যাইবার জন্য তাহাকে বড় বেশি অনুরোধ করিতে হইল না। সকালবেলায় জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত হইয়াছেন, এমন সময় কালীপদর ঘরে গিয়া দেখিলেন তাহার মুখ চোখ অত্যন্ত লাল হইয়া উঠিয়াছে। তাহার গা যেন আগুনের মতো গরম। কাল অর্ধেক রাত্রি সে লজিক মুখস্থ করিয়াছে, বাকি রাত্রি এক নিমিষের জন্য ঘুমাইতে পারে নাই। কালীপদ দুর্বলতা তো সারিয়া ওঠে নাই, তাহার উপরে আবার রোগের প্রবল আক্রমণ দেখিয়া ডাক্তার বিশেষ চিন্তিত হইলেন। শৈলেনকে আড়ালে ডাকিয়া লইয়া গিয়া বলিলেন, এবার তো গতিক ভালো বোধ করিতেছি না। শৈলেন ভবানীচরণকে কহিল, দেখো ঠাকুরদা, তোমারও কষ্ট হইতেছে, রোগীরও বোধ হয় ঠিক তেমন সেবা হইতেছে না। তাই আমি বলি, আর দেরি না করিয়া ঠাকুরন দিদিকে আনানো যাক। শৈলেন যতই ঢাকিয়া বলুক, একটা প্রকাণ্ড ভয় আসিয়া ভবানীচরণের মনকে অভিভূত করিয়া ফেলিল। তাহার হাত পা থরথর করিয়া কাঁপিতে লাগিল। তিনি বলিলেন, তোমরা যেমন ভালো বোঝো তাই করো। রাসমণির কাছে চিঠি গেল। তিনি তাড়াতাড়ি বগলাচরণকে সঙ্গে করিয়া কলিকাতায় আসিলেন। সন্ধ্যার সময় কলিকাতায় পৌঁছাইয়া তিনি কেবল কয়েক ঘণ্টা মাত্র কালীপদকে জীবিত দেখিয়াছিলেন। বিকারের অবস্থায় সে রহিয়া রহিয়া মাকে ডাকিয়াছিল, সেই ধ্বনিগুলো তাহার বুকে বিঁধিয়া রহিল। ভবানীচরণ এই আঘাত সইয়া যে কেমন করিয়া বাঁচিয়া থাকিবেন, সেই ভয় রাসমণি নিজের শোককে ভালো করিয়া প্রকাশ করিবার আর অবসর পাইলেন না। তাহার পুত্র আবার তাহার স্বামীর মধ্যে গিয়া বিলীন হইল। স্বামীর মধ্যে আবার দুজনেরই ভার তাহার ব্যথিত হৃদয়ের উপর তিনি তুলিয়া লইলেন। তাহার প্রাণ বলিল, আর আমার সয় না, তবু তাহাকে সইতেই হইল। রাত্রি তখন অনেক। গভীর শোকে একান্ত ক্লান্তিতে কেবল ক্ষণকালের জন্য রাসমণি অচেতন হইয়া ঘুমাইয়া পড়িয়াছিলেন, কিন্তু ভবানীচরণের ঘুম হইতেছিল না। কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করিয়া অবশেষে দীর্ঘ নিঃশ্বাস সহকারে দয়াময়ী হরি বলিয়া উঠিয়া পড়িয়াছেন। কালীপদ যখন গ্রামের বিদ্যালয়ে পড়িত
যখন সে কলিকাতায় যায় নাই, তখন সে যে একটি কোণের ঘরে বসিয়া পড়াশুনো করিত। ভবানীচরণ কম্পিত হস্তে একটি প্রদীপ ধরিয়া সেই শূন্য ঘরে প্রবেশ করিলেন। রাসমণির হাতে চিত্র করা ছিন্ন কাঁথাটি এখনো তক্তপোষের ওপর পাতা আছে। তাহার নানা স্থানে এখনো সেই কালির দাগ দিয়াছে। মলিন দেয়ালের গায়ে কয়লায় আঁকা সেই জ্যামিতির রেখাগুলি দেখা যাইতেছে। তক্তপোষের এক কোণে কতগুলি হাতে বাঁধা ময়লা কাগজের খাতার সঙ্গে তৃতীয় খণ্ড রয়্যাল রিডারের ছিন্নাবশেষ আজিও পড়িয়া আছে। আর হায় হায়, তার ছেলে বয়সের ছোট পায়ের এক পাটি চটি যে ঘরের কোণে পড়িয়াছিল, তাহা এতদিন কেহ দেখিয়াও দেখে নাই। আজ তাহা সকলের চেয়ে বড় হইয়া চোখে দেখা দিল। জগতে এমন কোনো মহৎ সামগ্রী নাই যাহা আজ ওই ছোট জুতাটিকে আড়াল করিয়া রাখিতে পারে। কুলুঙ্গিতে প্রদীপটি রাখিয়া ভবানীচরণ সেই তক্তপোষের ওপর আসিয়া বসিলেন। তাহার শুষ্ক চোখে জল আসিল না, কিন্তু তাহার বুকের মধ্যে কেমন করিতে লাগিল। যথেষ্ট পরিমাণে নিঃশ্বাস লইতে তাহার পাঁজর যেন ফাটিয়া যাইতে চাহিল। ঘরের পূর্ব দিকের দরজা খুলিয়া দিয়া গড়াদে ধরিয়া তিনি বাইরের দিকে চাহিলেন। অন্ধকার রাত্রি, টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। সম্মুখে প্রাচীর বেষ্টিত ঘন জঙ্গল। তাহার মধ্যে ঠিক পরিবার ঘরের সামনে একটুখানি জমিতে কালীপদ বাগান করিয়া তুলিবার চেষ্টা করিয়াছিল। এখনো তাহার স্বহস্তে রোপিত ঝুমকালতা কঞ্চির বেড়ার উপর প্রচুর পল্লব বিস্তার করিয়া সজীব আছে। তাহা ফুলে ফুলে ভরিয়া গিয়াছে। আজ সেই বালকের যত্নপালিত বাগানের দিকে চাহিয়া তাহার প্রাণ যেন কণ্ঠের কাছে উঠিয়া আসিল। আর কিছু আশা করিবার নাই। গ্রীষ্মের সময়, পুজোর সময় কলেজের ছুটি হয়, কিন্তু যাহার জন্য তাহার দরিদ্র ঘর শূন্য হইয়া আছে, সে আর কোনোদিন কোনো ছুটিতেই ঘরে ফিরিয়া আসিবে না। ওরে বাপ আমার, বলিয়া ভবানীচরণ সেইখানেই মাটিতে বসিয়া পড়িলেন। কালীপদ তাহার বাপে দারিদ্র ঘুচাইবে বলিয়াই কলিকাতায় গিয়াছিল, কিন্তু জগৎ সংসারে সেই বৃদ্ধকে কি একান্ত নিঃসম্বল করিয়াই চলিয়া গেল। বাইরে বৃষ্টি আরো চাপিয়া আসিল। এমন সময় অন্ধকারে ঘাস পাতার মধ্যে পায়ের শব্দ শোনা গেল। ভবানীচরণের বুকের মধ্যে ধড়াস করিয়া উঠিল। যাহা কোনো মতেই আশা করিবার নহে, তাহাও যেন তিনি আশা করিয়া বসিলেন। তাহার মনে হইল কালীপদ যেন বাগান দেখিতে আসিয়াছে, কিন্তু বৃষ্টি যেন মুষলধারায় পড়িতেছে। ও যে ভিজিবে, এই অসম্ভব উদ্বেগে যখন তাহার মনের ভিতরটা চঞ্চল হইয়া উঠিয়াছে, এমন সময় কি গড়াদের বাইরে তাহার ঘরের সামনে আসিয়া মুহূর্তকালের জন্য দাঁড়াইল। চাদর দিয়া সে মাথা মুড়ি দিয়াছে, তাহার মুখ চিনিবার জো নাই, কিন্তু সে যেন মাথায় কালীপদরই মতো হইবে। এসেছিস বাপ, বলিয়া ভবানীচরণ তাড়াতাড়ি উঠিয়া বাইরের দরজা খুলিতে গেলেন। দ্বার খুলিয়া বাগানে আসিয়া সেই ঘরের সম্মুখে উপস্থিত হইলেন। সেখানে কেহই নাই। সেই বৃষ্টিতে বাগানময় ঘুরিয়া বেড়াইলেন, কাহাকেও দেখিতে পাইলেন না। সেই নিশীথ রাত্রে অন্ধকারের মধ্যে দাঁড়াইয়া ভাঙা গলায় একবার কালীপদ বলিয়া চিৎকার করিয়া ডাকিলেন, কাহারও সাড়া পাইলেন না। সেই ডাকে নটু চাকরটা গোয়ালঘর হইতে বাহির হইয়া আসিয়া অনেক করিয়া বৃদ্ধকে ঘরে লইয়া আসিল। পরদিন সকালে নটু ঘর ঝাড় দিতে গিয়া দেখিল, গড়াদের সামনে ঘরের ভিতরে পুটুলিতে বাঁধা একটা কি পড়িয়া আছে। সেটা সে ভবানীচরণের হাতে আনিয়া দিল। ভবানীচরণ খুলিয়া দেখিলেন একটা পুরাতন দলিলের মতো। চশমা বাহির করিয়া চোখে লাগাইয়া একটু পড়িয়াই তিনি তাড়াতাড়ি ছুটিয়া রাসমণির সম্মুখে গিয়া উপস্থিত হইলেন
এবং কাগজখানা তাহার নিকট মেলিয়া ধরিলেন। রাসমণি জিজ্ঞাসা করিলেন, ও কি ও? ভবানীচরণ কহিলেন, সেই উইল। রাসমণি কহিলেন, কে দিল? ভবানীচরণ কহিলেন, কাল রাত্রে সে আসিয়াছিল, সে দিয়া গেছে। রাসমণি জিজ্ঞাসা করিলেন, এ কি হইবে? ভবানীচরণ কহিলেন, আর আমার কোনো দরকার নাই, বলিয়া সেই দলিল ছিন্ন ছিন্ন করিয়া ফেলিলেন। এ সংবাদটা পাড়ায় যখন রটিয়া গেল, তখন বগলাচরণ মাথা নাড়িয়া সগর্বে বলিল, আমি বলি নাই কালীপদকে দিয়াই উইল উদ্ধার হইবে? রামচরণ মুদি কহিল, কিন্তু দাদা ঠাকুর, কাল যখন রাত 10টার গাড়ি স্টেশনে এসে পৌঁছিল, তখন একটি সুন্দর দেখিতে বাবু আমার দোকানে আসিয়া চৌধুরীদের বাড়ির পথ জিজ্ঞাসা করিল। আমি তাহাকে পথ দেখাইয়া দিলাম। তার হাতে যেন কি একটা দেখিয়াছিলাম। আরে দূর, বলিয়া এ কথাটা বগলাচরণ একেবারে উড়াইয়া দিল। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।